আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের এখনকার বিষয় সমাজকর্ম, একাদশ শ্রেণীর। আমরা সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এবং বিজয়ের এই মাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের সাথে আজকেও আমি আছি প্রতিদিনের মতো, আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক সমাজকর্ম বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের আমাদের মূল বিষয় আলোচনার আগে আমরা দেখি যে এ পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়ের কি কি বিষয় আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ের আমাদের আলোচ্য বিষয়গুলোকে যদি আমরা একটু ফিরে দেখি, প্রথম আমাদের ক্লাস ছিল দরিদ্র আইনের ধারণা। তারপরে আমরা আলোচনা করেছিলাম 1601 সালের দরিদ্র আইন। এরপর ছিল আমাদের 1834 সালের দরিদ্র আইন, ছিল 1905 সালের দরিদ্র আইন কমিশন, এবং সর্বশেষ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1942 সালের বেভারেজ রিপোর্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে যে আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে বা সমাজ পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা এবং তাদের কার্যক্রম। আমরা তাইলে আমরা যেটা বলছি যে সমাজকর্ম পেশার বিকাশে বিভিন্ন সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ পেশার বিকাশ, উন্নয়ন, স্বার্থ সংরক্ষণ এবং পেশাদার কর্মীদের আচার আচরণ নিয়ন্ত্রণে পেশাদার সংগঠন একান্ত আবশ্যক। অর্থাৎ বিষয়টা কি আসছে, সমাজকর্ম পেশাদারি বিষয়, আর একটা পেশাদারি বিষয় হওয়ার কারণে সেই বিষয়টিতে কি হয়, সেই পেশার বিকাশের ক্ষেত্রে, সেই পেশার উন্নয়নের ক্ষেত্রে এবং পেশার সাথে যারা জড়িত তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে পেশাদার সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা তো ইতিমধ্যেই আমরা জেনেছি যে সমাজকর্ম বিষয়টি মূলত ইংল্যান্ডে এটির শুরু হলেও এটির পরিপূর্ণতা পায় আমেরিকাতে। সমাজকর্ম পেশার বিকাশে যে সকল সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দান সংগঠন সমিতি বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, তারপরে আছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স বা NASW, জাতীয় সমাজকর্ম সমিতি, আর হচ্ছে সমাজকর্ম শিক্ষা পরিষদ বা কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, CSWE। সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দিই যে আমরা এই যে অংশটি আলোচনায় আছি এর মধ্যে আজকে আমরা আলোচনা করব মূলত দান সংগঠন সমিতিটা নিয়ে। তাহলে আমাদের এই পেজ থেকে তোমরা যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পেজ থেকে আমাদের কয়েকটা কিন্তু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। যেমন অনেক সময় আমাদের সংক্ষিপ্ত আকারটা দিয়ে সেখানে বলা হয় যে পূর্ণরূপ লিখো। তার মধ্যে একটি হচ্ছে COS বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, বাংলায় যেটাকে বলা হচ্ছে দান সংগঠন সমিতি। আবার জাতীয় সমাজকর্মী সমিতি,
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, NASW। সুপ্রিয় শিক্ষার্থী, একটি এখানে ছোট্ট মজার বিষয় আছে। সেই বিষয়টি হচ্ছে এই যে NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এখানে কিন্তু অনেকেই ভুল করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্ক। এইটা তোমরা একটু মনে রাখবে যে এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক না, এখানে হচ্ছে সোশ্যাল সমাজ কর্মী, সমাজ কর্ম না। আর সর্বশেষ হচ্ছে কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, CSWE। তাইলে এই সংগঠনগুলো কি ধরনের ভূমিকা পালন করেছিল সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে, আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব। তাইলে প্রথম আমাদের যে বিষয়টি আছে দান সংগঠন সমিতি, এটিতে চলে আসি। দান সংগঠন সমিতির আমরা ইতিহাস বা এর পটভূমিতে যেটা বলা হচ্ছে, দান সংগঠন সমিতি ইংল্যান্ড আকারে আছে, কিন্তু এটি একটু তোমাদের অগ্রিম জানিয়ে রাখছি, এটি আমরা পরে যাচ্ছি। অগ্রিম যে বিষয়টি জানাচ্ছি সে বিষয়টি হলো দান সংগঠন সমিতি যেমন ইংল্যান্ডে ছিল, ঠিক একইভাবে কিন্তু পরবর্তীতে এই দান সংগঠন সমিতি আবার আমেরিকাতেও একটি প্রতিষ্ঠা করা হয়। এই জন্য আমরা দুটো দান সংগঠন সমিতিকে আলাদা আলাদাভাবে তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দান সংগঠন সমিতি ইংল্যান্ডের ক্ষেত্রে চলে আসি। দান সংগঠন সমিতি ইংল্যান্ড, এটা বলা হচ্ছে যে ইংল্যান্ডের অর্থনৈতিক সংকট, গণবেকারত্ব এবং 1860 সালের, আমি একটু দুঃখিত এখানে এই 1860 সালটি শুধু 60 সাল হয়ে গেছে, এখানে 1860 সাল হবে। 1860 সালের বাণিজ্যিক মন্দার ফলে সৃষ্ট আর্থসামাজিক দুরবস্থা মোকাবেলায় সাহায্যদানের লক্ষ্যে ইংল্যান্ডের সকল চার্চ ও 100টির মতো দান সংগঠন সামগ্রী বিতরণে নিয়োজিত ছিল। তাহলে কি হচ্ছে, ইংল্যান্ডে যে সকল ছিল এবং 100টির মতো দান সংগঠন সংস্থা বা দান সংগঠন সমিতি, এরা এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ করত। কিন্তু এই কার্যক্রমের ক্ষেত্রে মতভিন্নতার কারণে এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছিল না। যে কারণে কি হলো, এরকম একটা অবস্থার মধ্যে দান কার্যক্রমগুলোকে সমন্বয় সাধন করার জন্য বা এটাকে একটা বিজ্ঞানসম্মত উপায়ে কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য মানবতাবাদী একজন রেভারেন্ড হেনরি সলি, এই হেনরি সলি 1868 সালে একটি বোর্ড গঠনের সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে কয়েকজন মানবতাবাদী মনীষী, যার মধ্যে অন্যতম ছিলেন স্যার স্টুয়ার্ট লক, রিচার্ড গ্রিন, এডওয়ার্ড ডেনসেন, অক্টোভিয়া হিল, এদের প্রচেষ্টায় 1869 লন্ডনে লন্ডন সোসাইটি ফর চ্যারিটেবল রিলিফ অ্যান্ড রিপ্রেসিং মেন্ডিগেন্সি নামে একটি সংগঠন করা হয়। পরবর্তীতে এই সংগঠনটাকে নাম পরিবর্তন করে করা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা যেটাকে সংক্ষিপ্ত COS। মূলত যে ব্যাপারটি হচ্ছে, এইখানে আমাদের লক্ষণীয় বিষয় 1869 সালে ইংল্যান্ডে দান সংগঠন সমিতি গঠন হলো 1869 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে যে সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে সব মাইল ফলক বলা হয়ে থাকে 1601 সালের দরিদ্র আইনকে। এই 1601 সালের দরিদ্র আইন প্রণয়নের পর, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও করেছিলাম এবং সেটি তোমাদের স্মরণেও আছে, সেটি হচ্ছে কি যে 1834 সালে আবার কিন্তু এই আইনটিকে সংশোধন করতে হয়। সংশোধন করার পিছনে যে বিষয়টি বড় কারণ হিসাবে কাজ করে, সে কারণটি হচ্ছে প্রথমত কারণ হচ্ছে যে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থায় একটা ব্যাপক পরিবর্তন দেখা দেয়।
সেই পরিবর্তনের ফলে যে পরিবর্তনটা আসে আর্থসামাজিক পরিবর্তন। আর্থসামাজিক পরিবর্তনের মধ্যে কি আসছে? অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের মধ্যে যে জিনিসগুলো আসে, উৎপাদন ব্যবস্থায় একটা ব্যাপক পরিবর্তন, মানুষের সেই হস্তচালিত যে উৎপাদন ক্ষমতাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে রূপান্তরিত হতে থাকলো যন্ত্রচালিত শক্তিতে। এতে করে বিভিন্নভাবে মানুষের অর্থনৈতিক দিকে যেমন সমৃদ্ধি আসলো, ঠিক একইভাবে তাদের কিন্তু কিছুটা বেকারত্ব বা যারা কাজের এই কায়িক শ্রমের কাজের সাথে যারা নিয়োজিত ছিল তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ল। এরই প্রেক্ষাপটে তখন ওই 1834 সালের দরিদ্র আইনের আলোকেই কিন্তু এই ইংল্যান্ডে আইনগুলো বিভিন্ন সাহায্য বা ত্রাণ কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। কিন্তু পরিচালিত হলে হবে কি, এই পরিচালিত কার্যক্রমগুলি কিন্তু আবার অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছিল। বিভিন্ন ওই যে আমরা আগের আমাদের স্লাইডে আমরা যেটা বলেছি যে ইংল্যান্ডের সকল চার্চ বা গির্জা এবং প্রায় 100টির মতো দান সংগঠন যারা ত্রাণ সামগ্রী বিতরণের কাজে নিয়োজিত ছিল, এদের মধ্যে কাজগুলো একটু কি হচ্ছিল, এলোমেলো হয়ে যাচ্ছিল বা কার্যকর ভূমিকা রাখতে পারছিল না। তারই প্রেক্ষাপটে 1868 সালে হেনরি সলি তিনি সুপারিশ করলেন যে এইরকম একটি বোর্ড গঠন করতে হবে, যে বোর্ড সকল ত্রাণ কার্যক্রমগুলোকে সমন্বয় সাধন করতে পারবে। তার এই হেনরি সলির এই প্রস্তাবনার প্রেক্ষিতে স্যার স্টুয়ার্ট লক, রিচার্ড গ্রিন, এডওয়ার্ড ডেনসন, অক্টোভিয়া হিল এইরকম মনীষীদের প্রচেষ্টায় 1869 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হলো চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি। এই দান সংগঠন সমিতি তাদের কার্যক্রমগুলো করার জন্য কিছু নীতিমালা গ্রহণ করলো। সেই নীতিমালাটি কি? টমাস চাউন্স এর আত্মসাহায্য দর্শন। টমাস চাউন্স ইনি একজন মনীষী, তিনি একটা দর্শন দিলেন বা ফিলোসফি দিলেন, সেটা হচ্ছে ফিলোসফি অফ সেলফ হেল্প, অর্থাৎ নিজেকে নিজেই সাহায্য করা। মূলনীতির দান সংগঠন সমিতিটা গঠন করা হলো। এই দান সংগঠন সমিতি বা সিওএস এর যে মূলনীতি ছিল, বলা হচ্ছে যে দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী। সরকারি সাহায্য গ্রহণ দরিদ্রদের আত্মসম্মান বোধ নষ্ট করে দেয় এবং তাকে সাহায্য প্রাপ্তির উপর নির্ভরশীল করে তোলে। অথচ ব্যক্তির আত্মসাহায্য ব্যতীত আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয়। যে বিষয়টি আসছে এখানে কি, যে ব্যক্তিকে বাইরে থেকে যতই সাহায্য দেয়া হোক না কেন, সেই সাহায্যটা কি হবে, তার যেমন সম্মান বোধকে নষ্ট করে, ঠিক একইভাবে সেখানে কি করা হয়, যে ব্যক্তিকে অন্যের উপর নির্ভরশীল করে তোলে। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়টি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে তোমরা একটু মানে এই ক্লাসের থেকে বাইরে তোমাদের যে থার্ড আই আছে সেটা দিয়ে তোমরা দেখো যে আমাদের দেশে এরকম অনেক দরিদ্র শ্রেণীর লোক আছে যাদেরকে কিন্তু বিভিন্ন সাহায্য করা হচ্ছে বা সাহায্য করা হয়। এই যে সাহায্য করা হচ্ছে বা সাহায্য করা হয়, এদের কিন্তু না থাকে তাদের আত্মসম্মান বোধ, না এই সাহায্য গ্রহণ করে নিজেকে উন্নতি ঘটাতে পারে বা নিজের উন্নয়ন করতে পারে। সেই কারণে এই ফিলোসফি অফ সেলফ হেল্পে বলা হচ্ছে কি, যে তাদেরকে নিজের এই সাহায্য, তাদেরকে অন্যের সাহায্য ছাড়া বা সরকারি সাহায্য ছাড়া নিজেরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে সক্ষম হবে বা গড়ে তুলবে যাতে তাদের অর্থাৎ নিজের এবং সামাজিক উন্নয়ন এটি করা যেতে পারে। যখন ব্যক্তি উন্নয়ন সম্ভব হয় বা একটা সমাজে যখন একজন ব্যক্তি ভালো থাকে বা ভালো অবস্থাতে যায়, তখন কি হয়, আস্তে আস্তে সমাজটা কিন্তু উন্নতির দিকে বা উন্নতির পথে এগিয়ে যায়। তাহলে এই ফিলোসফি অফ সেলফ হেল্প এর উপরে নির্ভর করে মূলত সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি
তাদের কাজগুলো শুরু করে। এখানে যে নীতিমালাগুলো আমরা তিনটি ভাবে পয়েন্ট আউট করেছি, বলা হচ্ছে সত্যিকার অর্থে কেউ সাহায্য পাওয়ার যোগ্য কিনা তা নির্ণয় করা। এই যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি করা হলো, এই চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কি করবে, যে যারা সাহায্য পাওয়ার যোগ্য কিনা এটি তারা নির্ধারণ করবে। কিভাবে? এই এখানে পরবর্তীর মধ্যে সেই বিষয়টি চলে এসছে। তারপর বলা হচ্ছে কেন্দ্রীয়ভাবে দরিদ্রদের গোপন তালিকা প্রস্তুত করা। এখানে কথা হতে পারে যে গোপন তালিকাটি কেন? সুপ্রিয় শিক্ষার্থী, একটু চিন্তা করে দেখো। গোপন তালিকা এই জন্য, যেহেতু দরিদ্র ব্যক্তিদের এই যে আমরা এখানে বলছি আত্মসম্মান বোধ নষ্ট করে দেয়, অর্থাৎ অন্যের সাহায্যে চলে, এরকম মানুষকে কিন্তু আমরা কেউ খুব ভালো বলি না বা ভালো চোখে আমরা দেখিও না। এই যে ভালো বলি না বা ভালো চোখে আমরা দেখি না, বা তাদেরকে একটু কি বলা যায়, দৃষ্টিভঙ্গিটা তাদের পিছিয়ে তাদের কাছে আমাদের অন্যরকম চলে, যে এই লোক তো অন্যের সাহায্য বা অন্যের কাছ থেকে করুণা গ্রহণ করে সে বেঁচে থাকে। এই জন্য এই দরিদ্রদের তালিকাটা করা হচ্ছে কিভাবে? গোপন ভাবে তালিকাটা প্রস্তুতের কথা বলা হচ্ছে, যে তারা এই কাজটি তাদের কি আগে নির্ণয় যে কারা সাহায্য পাবে বা কারা সাহায্য পাবে না। দ্বিতীয় হচ্ছে যে তাদের তালিকাটা থাকবে গোপনীয়তার সাথে, বা এটা প্রকাশ করা হবে না যে কারা কারা সাহায্য গ্রহণ করবে। তৃতীয়ত বলা হচ্ছে দর্শকের মাধ্যমে সব সাহায্য প্রার্থীর সামাজিক অবস্থা তদন্ত করে সাহায্যের ধরন নির্ণয় করা। এই যে বন্ধু ভাবাপন্ন পরিদর্শক অর্থাৎ ফ্রেন্ডলি ভিজিটার্স, এখানে মূলত এই টার্মটি ব্যবহার করা হয়। ফ্রেন্ডলি ভিজিটার্স, বন্ধু ভাবাপন্ন পরিদর্শক, এরা দরিদ্রদের কাছে যে তাদের এই যারা সাহায্য প্রার্থী বা যারা সাহায্য চায় তাদের অবস্থা তদন্ত করে সাহায্যের ধরন নির্ভর করবে, এই সাহায্যের ধরন নির্ণয় করবে, অর্থাৎ কার কোন ধরনের সাহায্য প্রয়োজন। মূলত এই তিনটে নীতিমালার উপর ভিত্তি করেই সিওএস তার বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি তার কাজ করে। তাহলে কি হচ্ছে, যে বন্ধুভাবাপন্ন যারা পরিদর্শক আছে তারা জনগণের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ করবে এবং কার কি আর্থসামাজিক অবস্থা, সেই আর্থসামাজিক অবস্থার উপরে তাদের কোন ধরনের সাহায্য প্রয়োজন সেটি নির্ধারণ করবে। আর তাদের করা দরিদ্রদের বা যারা অসহায় দুস্থ তাদের কেন্দ্রীয়ভাবে একটা তালিকা থাকবে। আর এই যে আমরা তো প্রথমে বলছি যে সত্যিকার অর্থে কেউ এইটা সাহায্য পাওয়ার যোগ্য কিনা সেটাও নির্ধারণ করবে। এই নীতিমালার উপরে ভিত্তি করে এই সিওএস এর কাজগুলো শুরু হয়। সিওএস এর যে উদ্দেশ্যটা ছিল, উদ্দেশ্য কি, সার্বিকভাবে দান সংগঠন সমিতির যে উদ্দেশ্যগুলো ছিল, বিভিন্ন ভাবে উদ্দেশ্যগুলো এসছে, কিন্তু টোটাল উদ্দেশ্যগুলোকে আমরা যদি চিহ্নিত করি তাহলে সেখানে এসে কি, যে দরিদ্রদেরকে কার্যকরভাবে সাহায্য দেয়া, অর্থাৎ যেভাবে সাহায্য প্রয়োজন বা যে আকারে সাহায্য দেওয়ার প্রয়োজন, আমরা তো আগে নির্ধারণ করে ফেলেছি যে কার কোন ধরনের সাহায্য প্রয়োজন। সেই কার কোন ধরনের সাহায্য প্রয়োজন বা কেমন সাহায্য প্রয়োজন, এই সাহায্য দেয়া এটা কিন্তু একেবারে এন্ডলেস ভাবে বা বিরতিহীন ভাবে চলবে তা কিন্তু না। সাহায্যটা তাদেরকে দেয়া এমন ভাবে কার্যকরভাবে কি, যে সাহায্য গ্রহণ করবে, পরে কিন্তু সে তার নিজের যে ক্ষমতা আছে, সেই এই যে ফিলোসফি অফ সেলফ হেল্প, অর্থাৎ একবার সাহায্য গ্রহণ করার পর সে নিজেকে সেইভাবে তৈরি করে নিবে যাতে করে আর সাহায্য গ্রহণ না করতে হয়। দ্বিতীয়তে বলা হচ্ছে দান কার্যক্রমের দ্বৈততা রোধকল্পে বিভিন্ন দান সংগঠন সমিতির মধ্যে সমন্বয় সাধন করা। দান কার্যক্রমের দ্বৈততা রোধকল্পে, দ্বৈততা হচ্ছে রিপিটেশন, অর্থাৎ একটা সংগঠন সাহায্য করছে, আরো একটা সংগঠন সাহায্য করলো, এতে করে হয় কি, যে রিপিটেশন হলে যে সমস্যাটা হয় একই জায়গায় বারবার হলে, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে হয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ বা আপদকালীন সময় দেখা যাচ্ছে কি একই জায়গায় বা একই দুর্গত লোক
বারবার সাহায্য পাচ্ছে, আবার কোনো কোনো এলাকার লোক একেবারে সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থাটা বন্ধ করার জন্য এই যে আমরা যেটা বলছি যে দ্বৈততা রোধকল্পে, অর্থাৎ রিপিটেশন মানে বন্ধ করার জন্য সমিতিগুলোর মধ্যে একটা সমন্বয় থাকবে। অর্থাৎ যে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কি করবে, যেসব সংগঠন দানগুলো করে থাকে এইসব সংগঠন কে কোন এলাকায় দান করছে, কাদেরকে দান করছে, ওই যে আমাদের আগের স্লাইডে আমরা যেটা দেখেছি যে কেন্দ্রীয়ভাবে যে গোপন দরিদ্রদের তালিকা, সেই তালিকাটাকে তারা অনুসরণ করবে যাতে করে একই ব্যক্তির কাছে বা বারবার একই জায়গায় সাহায্য না যায়। তারপর বলা হচ্ছে বিভিন্ন দান সংগঠন এর মধ্যে অর্থহীন প্রতিযোগিতা বন্ধ করা। দেখা যাচ্ছে যে মানুষ এই যে মানুষের দানের বিষয়টা অনেক সময় চলে আসে কি যে আমরা অনেক বেশি দান করেছি, অনেক বেশি দিতে পেরেছি। উদাহরণ হিসাবে একটু বলি, 2006 সালে আমাদের দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে বাগেরহাট জেলার দক্ষিণাঞ্চল যেগুলো ছিল অথবা খুলনা জেলার দক্ষিণাঞ্চল যেগুলো ছিল, মানে সিডরের যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল তার কবলে পড়ে সেখানে কিন্তু ব্যাপকভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এমন অবস্থা হয়েছিল যে মানুষের উপকূলীয় এলাকা, তো সেখানে কিন্তু এই সুপেয় পানি বা ড্রিঙ্কিং ওয়াটারের কিন্তু দারুণ অভাব। কেননা সব জায়গায় চারিদিকেই হচ্ছে নোনা পানি বা স্যালাইন ওয়াটার বা টিউবওয়েল থেকেও সেখানে কিন্তু নোনা পানি ওঠে এবং জলোচ্ছ্বাসের ফলে সেই সাগরের লবণাক্ত পানি এগুলো লোকালয়ের মধ্যে এসে যায়, যার ফলে মানুষের অসুবিধার মধ্যে পড়ে। এইরকম একটি পরিস্থিতিতে খুলনা অঞ্চল থেকে বিভিন্ন সংগঠন এই বিভিন্ন ভাবে তারা সেখানে পানি সরবরাহের কাজ করে। এই পানি সরবরাহের মধ্যে ছিল বিভিন্ন মানুষের কাছে ঘর বাড়িতে যে এই যে আমরা যে পানি অথবা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে যে বোতলগুলো থাকে, মানে ফেলে না দেয়া কিন্তু আবার বাড়িতে প্রিজার্ভ করা থাকে, এই রকম প্রচুর বোতলে পানি সংগ্রহ করা হয়। কিছু কিছু সংগঠন বড় বড় ক্যানেও কিন্তু এই পানিগুলো, ড্রিঙ্কিং ওয়াটারগুলো খুলনা অঞ্চল থেকে বা শহর অঞ্চল থেকে যেখানে মিষ্টি পানি, সেই পানিগুলো নিয়ে তারা সরবরাহ করে। অনেক সময় দেখা গেছে যে এত বেশি পানি পেয়েছে কোনো একটি এলাকার লোক যে কোনো কোনো এলাকার লোক একেবারেই পায়নি। আবার ঠিক একইভাবে খাবারের ক্ষেত্রে, রান্না করা খাবার বিশেষ করে, কোনো কোনো এলাকার লোক এত বেশি পেয়েছে, অন্য একটা এলাকা সেখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং এত বেশি পেয়েছে যে দেখা যাচ্ছে যে ওই মানে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় যে জল বা পানি, এইটা দিয়ে অনেকেই দেখা গেছে ওই ক্যানের রিলিফ পেয়েছে, সেই ক্যানের পানি দিয়ে হয়তো তারা কেউ কেউ তাদের এই দৈনন্দিন চাহিদা মেটানোর যে কাজগুলো, অর্থাৎ কেউ গোসল সারছে, কেউ হয়তো ওই মিষ্টি পানি দিয়ে অজু সারছে, যেখানে দেখা যাচ্ছে যে একদল লোক টোটালি কোনো পানি পাচ্ছে না, অন্য লোকরা কিন্তু এটা করছে। এটা হয় কিভাবে, এই যে বিভিন্ন সংগঠনের মধ্যে যে একটা প্রতিযোগিতা থাকে যে কারা কত বেশি দিচ্ছে, আমরা বেশি দিব, আমরা বেশি দিব, এই যে অহেতুক বা অর্থহীন একটা প্রতিযোগিতা, সিওএস এর একটা উদ্দেশ্য ছিল এই অর্থহীন একটা প্রতিযোগিতা বন্ধ করা। এরপর বলা হচ্ছে সম্পদের অপচয়। যদি আমরা এই যে অর্থহীন প্রতিযোগিতা বন্ধ করতে পারি, দান কার্যের কি বলা যায়, দ্বৈততা যদি রোধ করা যায়, খুব স্বাভাবিকভাবে সম্পদের অপচয় রোধ হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে বস্তুগত সাহায্য দানের পরিবর্তে স্বাবলম্বিতা অর্জনের ক্ষমতা উন্নয়নের ব্যক্তিগত, অর্থাৎ বস্তুগত সাহায্য দানের পরিবর্তে বস্তুগত সাহায্য আমাদের দৈনন্দিন জীবনে যে সকল জিনিসের দরকার হয় এগুলোকেই মূলত আমরা বস্তুগত জিনিস বলে থাকি। যেমন আমরা যদি মৌলিক চাহিদার কথা বলি, খাদ্য, বস্ত্র, এগুলো যেমন বস্তুগত সাহায্য, ঠিক একইভাবে কিন্তু নগদ টাকা পয়সাও বস্তুগত সাহায্য। এই বস্তুগত সাহায্য গ্রহণ করার পরিবর্তে এরা কি হচ্ছে স্বাবলম্বিতা অর্জনের জন্য, সিওএস স্বাবলম্বিতা অর্জন করানোর জন্য তারা ব্যক্তিগত সেবা প্রদান করা, অর্থাৎ তাদের মানসিকভাবে তাদেরকে উন্নত করা বা এই যে বারবার অবস্থা থেকে ফেরত আসা। আমি অনেক আগে তোমাদেরকে বলেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি
ঘটনা তোমাদের কাছে আমি উল্লেখ করেছিলাম। তোমাদের হয়তো সেটি মনে আছে যে একজন দরিদ্র ব্যক্তি, যে তার একটা, কোথাও বলা হয় একটা কুঠার বা কুড়াল, অথবা কোথাও বলা হয় একটা বাটি, বা কোথাও বলা হয় একটা চাদর, এটি নিয়ে মহানবী ইসলামের কাছে প্রথমে আসে ভিক্ষা চাইতে। উনি ভিক্ষা না দিয়ে বলে তোমার কাছে কি আছে, এই বলার পরে সে তার ওই জিনিসটি নিয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি তার সাহাবীদের কাছে বিক্রি করে দিয়ে যে অর্ধেক টাকা দিল তাৎক্ষণিকভাবে খাবারের বা খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য, বাকি টাকা দিয়ে তাকে একটি কুড়াল কিনে দেওয়া হলো এবং সেটি দিয়ে বনে কাঠ কাটার জন্য পাঠানো হলো। এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে তার স্বাবলম্বিতা অর্জনের একটা রাস্তা দেখিয়ে দেয়া। সিওএস কিন্তু বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি কিন্তু একটা মানুষ তার এই স্বাবলম্বিতা অর্জনের ক্ষমতা। একটু বলে রাখি, আমাদের দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুদ্র ঋণের বিষয়ে যে কাজগুলো করে থাকে, এই ক্ষুদ্র ঋণের কাজ করার পেছনের উদ্দেশ্য কিন্তু তাদের কাছ থেকে চড়া হারে সার্ভিস চার্জ বা সুদ গ্রহণ এরকম কিছু না, কিন্তু তাদেরকে যে কোনো একটা প্রকল্পে যে কাজটি ভালো পারে বা যে কাজের জন্য তারা ঋণ গ্রহণ করতে চায়, সেই কাজের জন্য তাদেরকে ঋণ দেওয়া হয়, যাতে করে তারা সেই টাকাটি ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একই জায়গায় বা একই এলাকাতে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরাসরি বলা যায় যে বিভিন্ন এনজিও, তারা কি করে, এই যে অর্থহীন প্রতিযোগিতা, অর্থাৎ একটি সংগঠন টাকা পয়সা দিচ্ছে, আরো একটি সংগঠন দিচ্ছে, যার ফলে একজন মানুষের পক্ষে বা একজন সেই তাদের যারা লক্ষিত জনগোষ্ঠী থাকে, তাদের সেই আত্মনির্ভরশীলতা অর্জনের পরিবর্তে তারা কিন্তু ঋণের বোঝা তাদের উপরে চেপে আসে। এই রকম যেন ব্যাপার না ঘটে, সেই জন্য কিন্তু এই যে 1869 বা তারপর এরকম একটি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হয়েছিল। তারপরে দারিদ্র প্রতিরোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ, দারিদ্র প্রতিরোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মধ্যে আছে কর্মসংস্থানের ব্যবস্থা, হতে পারে আর কি কর্মসংস্থানের ব্যবস্থা বা নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা, তারপরে হতে পারে নতুন ব্যবসা বাণিজ্য ইত্যাদি করা, এরকম একটি ব্যবস্থা সিওএস গ্রহণ করেছিল। তারপরে সর্বশেষ বলা হচ্ছে সাহায্য প্রার্থীদের অবস্থা অনুসন্ধানের মাধ্যমে পেশাদার ভিক্ষুকদের মুখোশ উন্মোচন করা, যেটি আমরা 1601 সালের দরিদ্র আইনেও কিন্তু আমরা পেয়েছিলাম, যে যারা একান্তই কোনো কিছু করবে না, এবং এই কথাটা একটু খুব অবমাননাকর, অর্থাৎ বলা হচ্ছে যে পেশাদার ভিক্ষুক বলতে যারা কোনো অবস্থাতেই ভিক্ষাবৃত্তি ছাড়া তাদের জীবন নির্বাহ করতে চায় না, বা অন্যের সাহায্য ছাড়া যারা বেঁচে থাকতে চায় না, বা অন্যের সাহায্য ছাড়া যারা মানে সব সময় তারা কিন্তু মানুষের কাছে বা অন্যের কাছে তার করুণা বা সাহায্য প্রার্থনা করে বা তার কাছ থেকে সাহায্য গ্রহণ করে, এইরকম মানুষদের বা এইরকম ভিক্ষুকদের মুখোশ উন্মোচন করা অর্থাৎ তাদেরকে জনসম্মুখে, যেহেতু তাদের আত্মসম্মান বোধ বা তারা সমাজে, আমরা 1601 সালের দরিদ্র আইন দেখেছিলাম যে যারা সেরকম দরিদ্র থাকবে তাদেরকে কি করা, সব থেকে লোয়ার লেভেলে বা নিচের লেভেলে দেখা। ঠিক এখানেও কিন্তু ওই জিনিসটা, এই উদ্দেশ্যের পরে আমরা বলছি যে সিওএস কি সাফল্য পেয়েছিল বা তার সফলতার বিষয়টি কি ছিল। সাফল্য বিষয় ছিল যে ত্রাণ কার্যক্রমে সরকারি ব্যয় হ্রাস করা সম্ভব হয়েছিল। কেন সম্ভব হয়েছিল? সরকারি ব্যয় হ্রাস করা সম্ভব হয়েছিল এই কারণেই, যেহেতু সরকারি ব্যয়গুলোর মধ্যে বা সরকারের কাজের মধ্যে বা বিভিন্ন সংগঠনের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ সেই যে কাজের দ্বৈততা অথবা যে অর্থহীন প্রতিযোগিতা, এইগুলো বন্ধ করার ফলে ত্রাণ সামগ্রী বা ত্রাণ কার্যক্রমে বা ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সরকারি ব্যয়টা কমে আসে। দ্বিতীয় বলা হচ্ছে সমিতির কর্মীদের মধ্যে এমন মনোভাব সৃষ্টি যাতে দরিদ্রদের জন্য সরকারি খরচ কমানো যায়। অর্থাৎ এই সমিতির যারা কর্মী হিসেবে কাজ করবে তাদের মধ্যে সেরকম মনোভাব সৃষ্টি যে এখানে সরকারি অর্থের অপচয়টা যেন রোধ করা যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সরকারি অর্থ বিভিন্ন
ক্ষেত্রে অহেতুক কিছু ব্যয় করার প্রবণতা কর্মীদের মধ্যে অনেক সময় বা অনেক ক্ষেত্রে থাকে। এই সিওএস যে কাজটি করেছিল সেটি হচ্ছে যে কর্মীদের মনোভাব এমন তৈরি করা যাতে করে সরকারি ব্যয়টা এটা কমানো যায় বা খরচটা কমানো যায়। বেসরকারি সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা, সরকার তো সহযোগিতা করবেই, পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠনের মাধ্যমে যেন কাজগুলো বা এই যে ত্রাণের কাজ বা দান কার্যক্রম যেগুলো এগুলো করার জন্য বেসরকারি সংগঠনকে উৎসাহিত করা এবং বেসরকারি সংগঠন বৃদ্ধি করা। সাথে সাথে আরেকটা জিনিস চলে আসছে কি এখানে দেখো, সেটা তোমরা হচ্ছে সরকারি এবং বেসরকারি যে কাজ এই সাহায্যের একটা সমন্বয় করা। আমাদের দেশে কিন্তু এরকম বিভিন্ন কাজ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে বিভিন্ন সরকারিভাবে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যার মধ্যে উল্লেখযোগ্য আছে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রশিকা, এরকম বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে আমাদের দেশে কিন্তু প্রায় 2500-র উপরে অর্থাৎ 2500-এর উপরে কিন্তু এরকম স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই যে বেসরকারি সংগঠন আর তার সাথে সাথে সরকারি যে কার্যক্রম এই দুটোর মধ্যে একটা সমন্বয় করা, যাতে করে যেখানে সরকারি কার্যক্রম অব্যাহত আছে বা যে এলাকাতে সরকারি কার্যক্রম সরকারি কার্যক্রমগুলো সাহায্যগুলো দেয়া হচ্ছে সে অংশে যেন আবার বেসরকারিরা না দেয়, বা যেখানে বেসরকারি কার্যক্রম সাহায্য দেয়া হচ্ছে সেখানে যেন সরকারি কার্যক্রম না হয়, এরকম একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারপর বলা হচ্ছে স্বেচ্ছাসেবীদের দরিদ্র সহায়তায় উদ্বুদ্ধকরণ, যারা স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্রদেরকে সহায়তা দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এই কারণে অনেক সময় দেখা যায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি বা এরকম কোনো কার্যক্রমের সাথে তারা জড়িয়ে পড়তো, যে কারণে কিন্তু 1601 সালের দরিদ্র আইনে তোমরা যদি একটু মনে করো, আমরা যে নির্ভরশীল বালক বালিকাদের কথা বলেছিলাম, নির্ভরশীল বালক বালিকারা যখন কারোর বাড়িতে তারা শিক্ষানবিশ হিসাবে থাকতো, আত্মীয় স্বজন হতো, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা হয়তো ভালো অবস্থায় থাকতে পারত। দত্তক দেয়া হতো বা দত্তক নেয়া যেসব নির্ভরশীল বালক বালিকারা ছিল তাদেরকে কিন্তু সেই মালিক বা তার যিনি গৃহস্বামী ছিলেন তিনি কিন্তু তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার বা নিপীড়নগুলো চালাতো। এই জন্য বলা হচ্ছে যারা স্বেচ্ছাসেবিতার কাজ করে তাদেরকে দরিদ্রদের সহায়তা দানের জন্য তাদেরকে সেইভাবে মোটিভেশন দেয়া বা উদ্বুদ্ধ করা। এরপর বলা হচ্ছে সাহায্য গ্রহীতাদের একাধিক এজেন্সির সাহায্য বন্ধ করা, যেটা আমরা আগে বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে যারা সাহায্য গ্রহণ করবে তারা যেন এরকম সরকারি বা বেসরকারি এজেন্সি বা একাধিক কোনো বেসরকারি এজেন্সি থেকেও এরকম সাহায্য গ্রহণ না করে বা এটা বন্ধ করা। এই সাফল্য কিন্তু সিওএস এর বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির ছিল। এরপর বলা হচ্ছে প্রতারণামূলক প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ করা। যেসব প্রতিষ্ঠান আমরা দেখি যে এখনো কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে অনেকে এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিওর নামে ভুয়া এনজিও বা ভুইফোড় গড়ে ওঠে এবং মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়ে তারা কিন্তু একসময় চলে যায়। এই যারা ভুয়া প্রতিষ্ঠান বা প্রতারণামূলক প্রতিষ্ঠান, এই রকম প্রতারণামূলক প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ করা বা টোটালি বন্ধ করে দেয়া, এই কাজটি সিওএস করতে পেরেছিল। সর্বশেষ বলা হচ্ছে দরিদ্রদের পুনর্বাসনের ধরনটাকে জোরদার। তাহলে আমরা যদি দান সংগঠন সমিতি ইংল্যান্ডের, আমরা তো ইতিহাসটা জেনেছি, আবারও তোমাদের সুবিধার জন্য একটু আমরা বলছি যে দান সংগঠন সমিতির সূচনাটা ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে যে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক সংকট, গণবেকারত্ব এবং 1860 সালের যে একটা বাণিজ্যিক মন্দা, এর ফলে কি হলো যে আবারও মানুষের 1834-এর পর আবারও মানুষ একটা মানে দুরবস্থার মধ্যে পড়লো।
এই দুরবস্থাকালীন সময় সেখানে সাহায্যগুলো করতো কারা? সাহায্যগুলো করত বিভিন্ন গির্জা বা চার্চ আর 100টির মতো স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু তাদের এই সংগঠনগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না, যার ফলে তারা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছিল। এরই প্রেক্ষাপটে এই কাজটাকে একটা সুন্দর বা এক বিজ্ঞানসম্মতভাবে এই কাজ পরিচালনা করার জন্য একজন রেভারেন্ড বা ধর্মযাজকও আমরা অনেক ক্ষেত্রে রেভারেন্ডদেরকে আমরা বলতে পারি, এই রেভারেন্ড হেনরি সলি 1868 সালে একটা বোর্ড গঠনের সুপারিশ করেন। তিনি বলেন যে হ্যাঁ, এরকম যদি আমরা একটা সংগঠন করি, যে সংগঠনটা সকল এই দান কার্যক্রমের সমন্বয় করবে, তাহলে কাজগুলো ভালোভাবে করা যেতে পারে। তারই প্রেক্ষাপটে 1869 সালে কয়েকজন বিখ্যাত ব্যক্তি, যার মধ্যে বলা হচ্ছে স্যার লক, এডওয়ার্ড ডেনসন, অক্টিভিয়া হিল, এদের প্রচেষ্টায় দান সংগঠন সমিতি এটি গঠন হলো। এবং তারা কি নীতিটা নিল যে ফিলোসফি অফ সেলফ হেল্প, অর্থাৎ আত্মসাহায্য, নিজেকে নিজেই সাহায্য করা। তোমরা যদি একটু নিজেদের জীবন দিয়েও তোমরা চেষ্টা করো, সেটা হচ্ছে যে যখন তুমি যে কোনো কাজ করতে বারবার ব্যর্থ হচ্ছ, কেউ তোমাকে করে দিল, কিন্তু এই ব্যর্থতার মধ্যেই যদি তুমি সাফল্যের একটা সূত্র খুঁজে পাও বা সাফল্যের কোনো রাস্তা খুঁজে পাও এবং সেইটা দিয়ে সফলতা অর্জন করো, তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি আর পরবর্তীতে ব্যর্থ হচ্ছ না বা ফেলিওর হচ্ছ না। এইরকম একটি নীতির বিষয় হচ্ছে ফিলোসফি অফ সেলফ হেল্প। এই নীতির উপরে ভিত্তি করে কি করা হলো, তারা কাজগুলো করলো। কারা কাজগুলো করলো? সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। এবং তারা কিছু উদ্দেশ্য নিয়ে কাজ করলো। একদিকে তো নীতি থাকলো, তার সাথে সাথে থাকলো উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো যখন তারা বাস্তবায়ন করতে পারলো, তখনই তাদের আসলো কিন্তু সফলতা। যে সরকারি ত্রাণ কার্যক্রমের মধ্যে কি হলো, ব্যয়গুলো কমে আসলো। তারপরে বেসরকারি সংগঠনও বৃদ্ধি পেল, সরকারি এবং বেসরকারি সংগঠনের মধ্যে একটা সমন্বয় হলো। মানুষকে, যারা স্বেচ্ছাসেবী ভূমিকায় ছিল, তাদেরকে স্বেচ্ছাসেবী কার্যক্রমে উদ্বুদ্ধ করা হলো এবং নতুন করেও কিন্তু আরো অনেক স্বেচ্ছাসেবী পাওয়া গেল। তারপরে যারা দান গ্রহীতা, তাদেরকে তাদের সাহায্য এই একাধিক এজেন্সি থেকে যেন তারা সাহায্য না গ্রহণ করে, সেই ব্যবস্থাও তারা সফল হয়েছিল। আরো দুটো বিষয়ে সফল হয়েছিল, একটা হচ্ছে দরিদ্রদের পুনর্বাসনের কাজ, আরেকটি হচ্ছে যেগুলো প্রতারণামূলক প্রতিষ্ঠান ছিল, এই প্রতারণামূলক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিল। এই হচ্ছে মূলত সিওএস ইংল্যান্ডের ভূমিকা। আমরা দেখি আমেরিকাতেও যে সিওএস গঠিত হয়েছিল, তার কি ভূমিকা ছিল। 1865 থেকে 1871 সাল পর্যন্ত আমেরিকায় ভয়াবহ গৃহযুদ্ধ সংগঠিত হয়। তোমরা যারা একটু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস তোমরা দেখে পড়েছো বা জানো, এটা কিন্তু একটা ভয়াবহ যুদ্ধ ছিল এবং এই যুদ্ধের কারণে এটা প্রায় 6 বছর বা এরও আরো বেশি সময় ধরে কিন্তু এই যুদ্ধের প্রভাব ছিল। গৃহযুদ্ধ অর্থাৎ নিজেদের মধ্যেই গোষ্ঠী গোষ্ঠী বা নিজেদের মধ্যে অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব, এটাকেই বলা হচ্ছে গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের কারণে কি হলো, মানুষের সামগ্রিক জীবনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এরই ফলশ্রুতিতে 1873 সালে আমেরিকাতে ব্যাপক অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। এতে করে কি হয়, গণবেকারত্ব, অসুস্থতা, হতাশা, সামাজিক বিশৃঙ্খলা, দারিদ্রতা প্রভৃতি আমেরিকার মানুষের জীবনকে একটা চরম অনিশ্চয়তার মধ্যে নিয়ে আসে। এই যে একটা চরম অনিশ্চয়তার যে ব্যাপারটি, এরই প্রেক্ষিতে এস হামফ্রেস গার্টিন নামে একজন ব্যক্তি 1877 সালে আমেরিকার বাফেলো শহরে দান সংগঠন সমিতি গঠন করেন। এ প্রসঙ্গে একটু আমরা বলে রাখি, এই হামফ্রেস গার্টিন কিন্তু আমেরিকা আসার আগে ইংল্যান্ডে তিনি এই দান সংগঠন সমিতি বা সিওএস এর সাথে কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
যে কারণে সিওএস এর সাফল্য বা সিওএস এর সিওএস বলতে চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি এর সফল তিনি নিজে বা দেখেছেন বা বাস্তবে তিনি এটাকে লক্ষ্য করেছেন বা উপলব্ধি করেছেন। তারই প্রেক্ষাপটে তিনি 1877 সালে আমেরিকার বাফলো শহরে অনুরূপ অর্থাৎ ইংল্যান্ডের মতো করে দান সংগঠন সমিতি গঠন করে। এই দান সংগঠন সমিতির ওই একই ধরনের নীতিমালা অর্থাৎ ফিলোসফি অফ সেলফ হেল্প, এই নীতিমালার আওতায় কি করে, সাহায্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয় করে একটা বোর্ড গঠন এবং সহযোগিতা ও সমন্বয় সাধন। বিষয়টি কি হচ্ছে, যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আছে এর যারা প্রতিনিধি আছে তাদের সমন্বয়ে কিন্তু একটা বোর্ড গঠন এবং সমন্বয় সাধন করা, কেন্দ্রীয়ভাবে দরিদ্রদের গোপন রেজিস্টারের তালিকাবদ্ধ করা এবং এই যে ফ্রেন্ডলি ভিজিটার্স বা বন্ধুভাবাপন্ন পরিদর্শক নিয়োগ করে আর্থসামাজিক অবস্থা অনুসন্ধান ও সাহায্যের ধরন নিরূপণ করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাইলে এখানেও দেখো ঠিক একইভাবে ইংল্যান্ডে যে নীতিমালাগুলো ছিল আমেরিকার সিওএস এর ক্ষেত্রে বা দান সংগঠন সমিতির ক্ষেত্রেও কিন্তু একই নীতিমালার অনুসরণ করা হচ্ছে। যে প্রথমটা হচ্ছে সকল সংস্থার লোক নিয়ে একটা সমন্বয়, একটা রেজিস্টার তৈরি এবং সেটা কি করা, গোপন রাখা। এরপর বলা হচ্ছে কি যারা কে কি অবস্থায় আছে এই অবস্থাটা অবজার্ভ করার জন্য বা অবস্থাটা লক্ষ্য করার জন্য বন্ধুভাবাপন্ন বা ফ্রেন্ডলি পরিদর্শক নিয়োগ। ফ্রেন্ডলি পরিদর্শক অর্থাৎ যারা এই কাজগুলো করবে তারা সেই দরিদ্র বা অসহায় মানুষের সাথে, তাদেরকে যে আমরা বলছি যে এমনি তারা সমাজে অবহেলিত এবং নিগৃহীত অসহায় মানুষ এবং তাদের সাথে ভালো আচরণ করে তাদের কাছ থেকে তাদের অবস্থা বা তাদের সাহায্যের ধরন এটাকে নিরূপণ করবে বা নিরূপণ করতে সক্ষম হবে। এই রকম একটি অবস্থাতে সেখানে দরকার পড়েছিল কি কিছু বন্ধুভাবাপন্ন পরিদর্শক, অর্থাৎ যারা মানুষের প্রতি একটু সহানুভূতিশীল হয়ে তাদের মানে কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে বা তাদেরকে সেইভাবে সাহায্য করার মানে ক্ষেত্রটা তৈরি করবে। এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে এইরকম স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যারা জড়িত বা যদিও তারা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করে বা পারিশ্রমিক বা বেতন গ্রহণ করে, তারপরেও কিন্তু অ্যাটিটিউড বা তাদের মনোভাব অবশ্যই সেখানে বন্ধুভাবাপন্ন থাকতে হয় বা হতে হয়। দ্বিতীয় বলা হচ্ছে যে এই সিওএস আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা দান সংগঠন সমিতি, তার উদ্দেশ্য কি ছিল। আমরা ইংল্যান্ডের উদ্দেশ্যের মতো কিন্তু এদেরও কিছু উদ্দেশ্য ছিল, কিছু কিছু ক্ষেত্রে দু একটি হয়তো এদিক ওদিক আছে। আমরা প্রথমে আসি প্রকৃত অর্থে দরিদ্রদের সাহায্য প্রদান করা, অর্থাৎ এই যে দরিদ্রদেরকে যে সাহায্যটা প্রদান করা হবে এই সাহায্যটা যেন যথার্থ বা যথাযথ হয়, এই সাহায্য যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় বা সাহায্যের নামে অন্য কোনো বিষয়টা না হয়। এক কথায় বলা যায় যে দরিদ্রদের প্রকৃত অর্থে সাহায্য প্রদান, অর্থাৎ দরিদ্রদেরকে সাহায্য করছি এই নামে যেন এই কথা বলে যেন কোনো ধরনের মানে অসদাচরণ বা কোনো ধরনের ফাঁকির কাজ না করা হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে দান সংগঠন সমিতিগুলোর মধ্যে প্রতিযোগিতা বন্ধ করা, অর্থাৎ যেগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে এদের মধ্যে যেন একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি না হয়। একইভাবে এখানেও কিন্তু এসছে সম্পদের অপচয় রোধ করার ব্যাপার। এরপরে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা। আমরা সম্পদের অপচয় রোধ এবং নিজস্ব সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত এই বিষয়টা সহজেই বুঝি, যদি সম্পদের অপচয় রোধ করা যায় অথবা নিজস্ব সম্পদের সদ্ব্যবহার করা যায় তাহলেই কিন্তু একটি খুব স্বাভাবিকভাবে চলে আসে। তারপরে কাজের দ্বৈততা বা রিপিটেশন, এই দ্বৈততা প্রতিরোধ করা, অর্থাৎ একই জায়গায় সাহায্য যেটা আমরা পূর্বের
আলোচনাতেও বলেছিলাম, আত্মনির্ভরশীলতা সৃষ্টির মাধ্যমে দরিদ্রদের অবস্থার উন্নয়ন করা প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ ইংল্যান্ডের সিওএস এবং আমেরিকার সিওএস এটার কিন্তু অন্যতম লক্ষ্যই ছিল বা অন্যতম উদ্দেশ্য আমরা বলতে পারি আত্মনির্ভরশীলতা সৃষ্টির মাধ্যমে দরিদ্রদের অবস্থার উন্নয়ন করা। কেননা যদি আত্মনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রটি না পায় একজন মানুষ, তাহলে কিন্তু তার এই দারিদ্র অবস্থা কোনো পরিবর্তন ঘটবে না। এই জন্য নির্ভরশীলতার প্রতি একটা জোর দেওয়া হয়। আর আমেরিকার দান সংগঠন সমিতি এর কাজগুলো কিন্তু একটু ভিন্নতা ছিল ইংল্যান্ড থেকে। ভিন্নতার কারণ হচ্ছে যে ইংল্যান্ডের যে দান সংগঠন সমিতি ছিল সেখানকার যে অভিজ্ঞতা বা সেখানকার যে মানে অর্জন হলো, কার্যক্রমের যে অভিজ্ঞতা অর্জন হলো, তারই প্রেক্ষিতে এখানে কিন্তু কাজগুলো আরো বেশি সুসংগঠিত ভাবে হয়েছিল, যার মধ্যে কয়েকটি ধাপে আমরা ভাগ করেছি। একটি বলা হচ্ছে প্রতিকারমূলক কর্মসূচির মাধ্যমে। প্রতিকার কর্মসূচি যে কথাটি আমি আগেও তোমাদের কাছে বলেছি, অর্থাৎ কোনো একটি অবস্থা ঘটে গেছে, তারপর সেই অবস্থাটার পরিবর্তন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি হলো প্রতিকারমূলক ব্যবস্থা। খুব সহজ কথায়, তুমি অসুস্থ হয়েছো বা তোমার জ্বর হয়েছে, এখন তোমাকে সেই জ্বরের জন্য যে ওষুধ দেয়া, এটাই কিন্তু প্রতিকারমূলক ব্যবস্থা। আর এই প্রতিকারের সাথে সেটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ কোনো পরিস্থিতি ঘটে যাওয়ার আগেই সেটার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ এই যে এখন প্রায় বিভিন্ন অঞ্চলে সারা দেশব্যাপী কিন্তু হাম এবং রুবেলার টিকা দেওয়া হচ্ছে, এইটা কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ হওয়ার আগেই এর জন্য ব্যবস্থা গ্রহণ করা। তার প্রতিকারমূলক ব্যবস্থাতে কি ছিল? প্রতিকারমূলক ব্যবস্থাতে বলা হচ্ছে দরিদ্রদের জন্য কর্মসংস্থান ব্যুরো, ঋণদান সমিতি এগুলো প্রতিষ্ঠা করা এবং রোগ ব্যাধি হাসপাতাল, ডিসপেন্সারি, এমনকি ভ্রাম্যমাণ নার্সিং সেবার ব্যবস্থা করা। আর বসতি এলাকা বা বস্তি এলাকার পুনর্গঠন। আর সেই সময় কিন্তু মানে যে সময়কার আমরা কথা বলছি, অর্থাৎ 1877 বা তার পরবর্তী সময়, তখন কিন্তু এখন যেরকম করোনা একটা মহামারী আকারে দেখা দিয়েছে, তখন কিন্তু যক্ষ্মা রোগটি এরকম মহামারী আকারে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছিল। এই জন্য বলা হচ্ছে যক্ষ্মা রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। তাহলে প্রতিকারমূলক ব্যবস্থার মধ্যে আসছে কর্মসংস্থান ব্যুরো একটা তৈরি করা, যেখানে সেই অসহায় দরিদ্র লোকদের জন্য কাজের ব্যবস্থা করবে। যদি কাজের ব্যবস্থা না করতে পারে তাহলে ঋণদান সমিতি প্রতিষ্ঠা করা। আর রোগ ব্যাধির জন্য হাসপাতাল, যেখানে থেকে ট্রিটমেন্ট নেওয়া যায়, ডিসপেন্সারি, যদিও হাসপাতালকে আমরা অনেক অর্থে ডিসপেন্সারি বলে থাকি, সাধারণত যেখানে মানে রোগী ভর্তি করে চিকিৎসা করা হয় এরকম জায়গাটি হাসপাতাল। আর ডিসপেন্সারি হচ্ছে যেখানে শুধুমাত্র ডাক্তার সাহেবরা প্রেসক্রিপশন করে দেয় বা ওষুধ বিতরণ করে, এরকম জায়গা হচ্ছে ডিসপেন্সারি। এছাড়াও কিন্তু আরেকটা রেখা হয়েছিল এখানে ভ্রাম্যমাণ নার্সিং সেবা। ভ্রাম্যমাণ নার্সিং সেবা অর্থাৎ এই ডিসপেন্সারির সাহায্য যারা গ্রহণ করবে, এরকম মানুষ যদি এলাকায় কোনো অবস্থার মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে এইরকম ভ্রাম্যমাণ নার্সিং এর সাথে যারা জড়িত বা পরিচর্যার সাথে যারা জড়িত, তারা পরিচর্যা করবে। আরেকটি জিনিস নিয়ে আসা হয়েছে, যে বস্তি এলাকা বা বসতি এলাকা যেগুলো ছিল, ঘিঞ্জি বা যেরকম বস্তি হয়ে থাকে সাধারণত, এই বস্তি এলাকাগুলোকে পুনর্গঠন করা। অর্থাৎ সেই ঘিঞ্জি এলাকা থেকে একটু পরিকল্পিতভাবে ঘরবাড়িগুলোকে তৈরি করা বা রেডি করা, যাতে করে কি হতো, বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে যক্ষ্মা রোগের প্রতিরোধ করা। এই একটি তাদের কার্যাবলী ছিল। দ্বিতীয় কার্যাবলী হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা। পুনর্বাসন ব্যবস্থায় যারা অক্ষম, বিকলাঙ্গ এবং অসহায় মেয়েদের জন্য গৃহ ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা। যারা অক্ষম, বিকলাঙ্গ, তাদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম বা বিভিন্ন ব্যবস্থা হাতে নেওয়া। সাথে সাথে যারা অসহায় বা এতিম মেয়ে, শিশু বা বড় মেয়েও যাদেরকে আমরা বলতে পারি, এদের পুনর্বাসনের জন্য গৃহ ব্যবস্থাপনার প্রশিক্ষণ। অর্থাৎ তারা যে অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে, এই কাজটি যেন তারা আগে
কোনো কিছু ভালো করে শিখে নিতে পারে এবং সেইভাবে তারা কাজটি করতে পারে। এই জন্য তাদের এই গৃহ ব্যবস্থাপনারও কিন্তু প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ তাদেরকে আগে ট্রেনিং দিয়ে তারপর কোথাও কাজের জন্য পাঠানো, এই পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। আর সবশেষ শিশুদের জন্য বলা হচ্ছে যারা নির্ভরশীল শিশু ছিল, বিশেষ করে এতিম বা অসহায় শিশু, এদের জন্য বিভিন্ন সেবামূলক ব্যবস্থা, শিশু কিশোর যুবকদের জন্য চিত্ত বিনোদনের জন্য খেলার মাঠ, পার্ক ইত্যাদির ব্যবস্থা করা। এই কার্যক্রমের থেকেও সবথেকে একটা কার্যক্রম যেটা সিওএস বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার মাধ্যমে আসে, সেটা হচ্ছে সমাজকর্মী ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের প্রবর্তন করা। সমাজকর্মী ব্যবহারিক প্রশিক্ষণ কোর্স, যে বিষয়টি হচ্ছে যে দরিদ্রদের আর্থসামাজিক সমস্যা সম্পর্কে স্বেচ্ছাসেবক গণের বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থার জন্য 1893 সালে অ্যানা এল ডয়েস শিকাগো শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ চ্যারিটি কারেকশন অ্যান্ড ফিলান্থ্রপি নামক আন্তর্জাতিক সম্মেলনে প্রথম সমাজকর্মে প্রশিক্ষণ দানের প্রস্তাব উত্থাপন করেন। মূল বিষয়টি কি আসলো, তোমরা এখনো মনে করতে পারো যে আগে কিন্তু আমরা বলেছি কাদের কথা, ফ্রেন্ডলি ভিজিটর্স এর কথা। এই যে ফ্রেন্ডলি ভিজিটর্স যারা হবেন তারা তো আর একেবারে মানে কি বলা যায় তৈরি হয়ে সে কাজের সাথে অন্তর্ভুক্ত হতে পারবেন না, বা স্বেচ্ছাসেবিতার সাথে যারা জড়িত হবে তারা মন মানসিকতা বা কাজগুলো সেইভাবে সরাসরি করতে পারবে না। এই জন্য একটা সম্মেলন হয়েছিল শিকাগো শহরে 1893 সালে। এই 1893 সালে শিকাগো শহরের যে সম্মেলনটা হয়েছিল ইন্টারন্যাশনাল কংগ্রেস অন চ্যারিটি কারেকশন অ্যান্ড ফিলান্থ্রপি, অর্থাৎ সাহায্য, সংশোধন এবং পুনর্বাসন, এইরকম একটা সম্মেলনে অ্যানা এল ডয়েস তিনি কি করলেন, সমাজকর্মে প্রশিক্ষণ দানের বিষয়ে একটা প্রস্তাব দিলেন যে যারা ফ্রেন্ডলি ভিজিটর্স হবে বা এরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে অথবা সরকারি সংগঠনগুলোতে সরাসরি দরিদ্র মানুষদেরকে নিয়ে কাজ করবে, বা ওই রকম যারা বিভিন্ন এই যে সিওএস এর সাহায্য গ্রহণ করবে তাদেরকে নিয়ে কাজ করবে, তাদেরকে সরাসরি কাজের সাথে অন্তর্ভুক্ত না করে তাদেরকে প্রশিক্ষিত করে। কেন প্রশিক্ষিত করার দরকার পড়ছে, আমরা যদি আমাদের আগেরই এটা দেখি যে গৃহ ব্যবস্থাপনার জন্য যদি মেয়েদের প্রশিক্ষণের দরকার হয়, অর্থাৎ ঘর বাড়ির কাজ করার জন্য যদি প্রশিক্ষণ দেওয়ার দরকার হয়, তাহলে নিঃসন্দেহে এরকম দরিদ্র অসহায় মানুষদের সাথে যারা কাজ করবে তাদেরকেও কিন্তু প্রশিক্ষণ দিতে হবে বা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে। এই বলে তিনি সেই আন্তর্জাতিক সম্মেলনে 1893 সালের আন্তর্জাতিক সম্মেলনে কি করলেন, একটা প্রস্তাব রাখলেন। প্রস্তাবের প্রেক্ষিতে 1897 সালে মেরি রিসমন্ড, ইনি একজন মানে বিখ্যাত স্বেচ্ছাসেবী বলা যায়, তিনি ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি এইটি প্রতিষ্ঠা করলেন এবং প্রতিষ্ঠা করে এখানে সমাজকর্মের পেশাগত শিক্ষার সূচনা করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই যে কথাটি বলছিলাম যে সমাজকর্ম বিকাশের ক্ষেত্রে কোন শুরুতে আমরা বলেছিলাম, একটু যদি তোমরা মনে করে দেখো, আমরা বলেছিলাম দ্বিতীয় অধ্যায়ের শুরুতে যে সমাজকর্ম পেশার বিকাশে আমরা যদি আমাদের আগের স্লাইডগুলোতে যাই, যেটি আমাদের আমরা ফিরে দেখার ক্ষেত্রে বলেছি যে সমাজকর্ম পেশার বিকাশে বা সমাজকর্মের বেশ কিছু আইন এবং বেশ কিছু সংগঠন একটি বড় ধরনের ভূমিকা রেখেছিল। সেই বিষয়গুলোকে আমরা যদি দেখি, সেই বিষয়ের মধ্যে আছে যে 1601 বিকাশের ক্ষেত্রে, বা এটিকেই বলা হয় যে সমাজকর্ম পেশার বিকাশে একটা ভিত্তিভূমি, বা কি বলা যায় একেবারে সূচনা ধাপ বা ভিত্তি প্রস্তর আমরা যেটাকে বলি, সেই ফাউন্ডেশন স্টোন। এরপর বলা হচ্ছে 1834 সালের সংশোধিত দরিদ্র আইন, অর্থাৎ 1601 সালের দরিদ্র আইনকে সংশোধন করে যেটা হয়েছিল সেইটা। এরপরে আসছে 1905 সালের দরিদ্র আইন কমিশন। এর মধ্যে আরো কিছু বিষয় আছে,
আমরা যেহেতু সিলেবাসের মধ্যেই থাকছি আর তোমাদের জন্য অত বিস্তারিত বা খুঁটিনাটি বিষয়ে আমরা যাচ্ছি না, এই জন্য মূল এই বিষয়গুলোকে লক্ষ্য করো। এরপর আরেকটা উল্লেখযোগ্য জিনিস আসে, সেটা হচ্ছে 1942 সালের বেভারেজ রিপোর্ট। যে বেভারেজ রিপোর্ট কি করে, সারা বিশ্বে কল্যাণ রাষ্ট্রের সূচনা করে বা সামাজিক নিরাপত্তার বীজ এর মাধ্যমে বপন করা হয়েছিল। তাইলে আর আজকের আলোচনায় আছে যে সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন এর কার্যক্রম, সেই কার্যক্রমের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি দান সংগঠন সমিতি। আমরা দান সংগঠন সমিতির যে কাজগুলো দেখলাম, সর্বশেষ এসে দান সংগঠন সমিতির যে উল্লেখযোগ্য কাজটি হলো, সেটি হলো যে ফ্রেন্ডলি ভিজিটর্স তৈরি বা যারা কাজ করবে তাদের তৈরির জন্য 1893 সালে NIL ডয়েস তাদের প্রশিক্ষণের উপরে গুরুত্ব দিলেন, যে তাদেরকে প্রশিক্ষিত করে বা ট্রেন্ড আপ করে তাদেরকে কাজে নিতে হবে। এরই প্রেক্ষিতে 1897 সালে ম্যারি রিচমন্ড ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি এটি প্রতিষ্ঠা করলেন। তাহলে তো আমরা সূত্র অনুযায়ী পেয়ে যাচ্ছি যে সমাজকর্ম পেশার ইতিহাসে বা সমাজকর্ম পেশার বিকাশে বিভিন্ন আইন যেমন ভূমিকা রেখেছে। 1601 সালের দরিদ্র আইন, 1834 সালের সংশোধিত দরিদ্র আইন, 1905 সালের দরিদ্র আইন কমিশন, 42 সালের বেভারেজ রিপোর্ট, তার সাথে সাথে COS। আমরা পরবর্তীতে আরো যে দুইটি অর্গানাইজেশন থাকলো এটি আমরা আলোচনা করব। সর্বশেষ আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সনাতন সমাজ কল্যাণকে আধুনিক সমাজ কল্যাণে, আধুনিক সমাজ কল্যাণে বা সমাজকর্মে রূপান্তরের ক্ষেত্রে ইংল্যান্ড এবং আমেরিকার যে দান সংগঠন সমিতি এর ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রসঙ্গে সমাজকর্মের একজন বিখ্যাত লেখক ওয়াল্টার আর্থার ফ্রিডল্যান্ডার, বা যিনি অধিকাংশ ভাবে বা খুব সহজভাবে আমাদের কাছে পরিচিত W.F. ফ্রিডল্যান্ডার, ওনার পুরো নাম হলো ওয়ার্থার আর্থার ফ্রিডল্যান্ডার। ইনি একজন আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের ইনি প্রফেসর ছিলেন। তিনি বলছেন COS বা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি ব্যক্তিগত সাহায্য দানের জন্য, ব্যক্তি সমাজকর্ম, সমষ্টি সংগঠনের ক্ষেত্রে কাজ করার জন্য যে ভিত্তিভূমি রচনা করতে সক্ষম হয়। অর্থাৎ এই যে NIL ডয়েস বা ম্যারি রিচমন্ড যে ট্রেনিং এর ব্যবস্থা করলো, এর মাধ্যমেই কিন্তু মূলত ব্যক্তি সমাজকর্ম নামে সমাজকর্মের যে অন্যতম একটা মৌলিক পদ্ধতি আছে সেটির সূচনা হলো। কালক্রমে কি হচ্ছে, COS এর চিন্তা সুদূর ইংল্যান্ড থেকে আমেরিকাতে সমাদৃত হলো। NIL ডয়েসের উদ্ভাবিত চিন্তা এবং ম্যারি রিচমন্ড কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজকর্ম বিষয়টি বিশ্বব্যাপী পেশার মর্যাদায় প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম করল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে NASW এবং আরেকটি কি একটু মনে করে দেখো, কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন, এই দুইটি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে এবং ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।